নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘর দীর্ঘ ৫ বছর ধরে বিভিন্ন শিল্পীর সঙ্গে গানে গল্পে আড্ডায় আলাপচারিতায় আমি থাকি। আমি শ্রাবণী নাগ। আজ আমার সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট বাচিক শিল্পী কাকলি দেবনাথ। কাকলির বিশিষ্ট বাচিক শিল্পীর পাশাপাশি আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমার সহকর্মী। আমি কাকলিকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই আগে, তারপরে আমরা নানান রকম গল্প আলাপচারিতা। আজকে আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সাজানো এবং তার বেশিরভাগের আমাদের তার মাঝে মাঝে নানান ধরনের কথা হবে, গল্প হবে, আলাপ হবে এবং কবিতা, গান, নাটক সব রকম কিছু থাকবে। আমি কাকলিকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছো? অনেকদিন বাদে আমরা আবার একসঙ্গে এই প্ল্যাটফর্মে বলতে পারি। হ্যাঁ, মঞ্চ শেয়ার করার সুযোগ হচ্ছে না, কিন্তু একটা স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়ে গেল। হ্যাঁ, কারণ আমরা মঞ্চে একসাথে কলকাতায় বেশ কিছু কাজ করেছি। অনেকক্ষণ কাজ করেছিলাম, এখন একটু দূরত্বটা এই একটু বাদ সাধছে, আমি কিন্তু ভালো দীর্ঘদিন লাগছে যে কলকাতা হ্যাঁ হ্যাঁ, কলকাতায় মানে এখন এটার মাধ্যমে তো অন্তত কিছুটা হলেও কাছাকাছি আসা গেছে আর কি। ঠিক। আমরা শুরু করি কিছু কবিতা দিয়ে। তুমি কি কবিতা দিয়ে শুরু করবে? তারপরে আমরা তোমার সম্পর্কে জানবো, তোমার সম্পর্কে জিজ্ঞেস করবো। আমরা একটু হ্যাঁ, কবিতা দিয়ে শুরু করি। আমি প্রথমে একটা কবিতা কোলাজ করি। হ্যাঁ, বিভিন্ন কবির, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবির সুমন, প্রতুল বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, এদের কবিতার অংশবিশেষ নিয়ে একটি কবিতা কোলাজ আম, তৈরি করেছিল আমারই অত্যন্ত প্রিয় একজন মানুষ, যে আমার যে সংগঠন কথনের একদম ফাউন্ডার মেম্বার, ওই তৈরি করে দিয়েছিল রিঙ্কি। সেই কবিতা কোলাজটা দিয়ে আমি আহ আজকের অনুষ্ঠানটা শুরু করি। হুম। আমার ভয়েস পুরো ক্লিয়ার তো? একদম একদম পরিষ্কার। বেশ। কালো রাত কাটে না, কাটে না, এত নাকি রোদ্দুর এই পথে হাঁটে না, হাঁটে না, হাঁটে না, ঘরে না, মাঠে না, সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো, মাগো এত ডাকে খিদের দেবতাটাকে, বেশি নয়, যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা, খিদের দেবতা সে কি একেবারে কালা। বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোনো দেবতাই বস্তিতে আসে না কো। বাছারে আমরা অচ্ছুত। তোরা আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর বস্তিতে, আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, এইটুকুতেই চাপ চাপে না, চাপ চাপে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে, ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না, ভোর হবে না, ভোর হবে না। শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাঠি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা, চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা, ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে শোনা।
ঝাঁটা সইলাম, লাঠি সইলাম, কি জন্যে শোনালাম বস্তিতে থাকা দুটি খোকা খোকুর কথা, তাদের অসহায় মায়ের কান্নার কথা। আচ্ছা, আপনাদের পাড়ায় রিক্সা স্ট্যান্ডে যে ছেলেটি রিক্সা চালায়, ওর বয়স কত? 10, 12, নাকি সবে মাত্র 16 পা দেওয়া স্বপ্নময় রঙিন বয়স? ওর নামটা যেন কি? জানেন না তো? জানবেনই বাকি করে। এই ছেলে বা এই ছোড়া, ওসব বলেই তো ডাকি নাকি, তাই না? জানেন, ও স্বপ্ন দেখে মুক্ত আকাশে ঘুরের দিকে তাকিয়ে। স্বপ্ন দেখে এক মুক্ত জীবনের। কুরতাক কুরতাক দাদা কুরতাক কুরতাক, 2 টাকায় খেতে যায় ভোর থেকে রাত। কুরতাক কুরতাক দাদা কুরতাক তাক তাক, 2 টাকায় খেতে যায় ভোর থেকে রাত। 2 টাকায় খেতে যায় ভোর থেকে রাত। পেট কাটি চাঁদিয়াল, মোমবাতি পদ্মা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স 12 কি 13, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘুড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। ছেলেটার মন নেই, প্যাটেলে বা চাক্কার, ওই দলে গেছে পেট চাঁদিয়াল বজ্ঞায়। শান দেওয়া মান যায় বক্কা ফোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে বলে এই নিয়ে আত্মা। সওয়ার বাবুটি বলে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। এই ছোড়া বলো যা, 8টা তো তোর কি? সবার বাবুটি দেন রেগে মেগে হুমকি, বাবুর খ্যাকানি শুনে সম্বিত ফিরে পায়। ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে? এই বাবু কোনোদিন পারবে কি জানতে, যে ছেলেটা রোজ পথে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুরে তাকে খবর পাঠাচ্ছে, মুক্তির ঘুরে তাকে খবর পাঠাচ্ছে। এ মহাভারত দাদা, এ মহাভারত, মাছের মতোই আছে শিশুর আরো। এ মহাভারত দাদা, এ মহাভারত, মাছের মতোই আছে শিশুর আরো। জ্বালানির মতো আছে শিশুর যোগান, জ্বালানির মতো আছে শিশুর যোগান। এ মহাভারত কথা অমৃত সমান। কিন্তু আমরা সকলেই যা চাই, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে। আমি চাই মহল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতে গাইতে আসবে কলকাতাতে। আমি চাই ঝাড়খণ্ডের তীর্থলোকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ। আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝতে মানুষ শুধু। আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়। আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে। আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে। আমি চাই বক্তৃতা নয়, কবিতা বলুন কণ্ঠ করে। যদি বলো চাইছি নেহাতে স্বর্গরাজ্য, আমি চাই একদিন হবে এটাই গ্রাহ্য। এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো আজ তুমি ইংরাজ, এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত, সব অপমান ভার। মার অভিষেকে এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় অভিনব দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটুকুনি
সুন্দর একটা পরিবেশনা, এবং সব থেকে ভালো লাগলো ভাবনা, যেখানে সুমনও আছে, কবি রবীন্দ্রনাথও আছেন, এবং হ্যাঁ, মানে প্রাসঙ্গিক মনে হয় যেন এখনের যে সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ, ভীষণভাবে প্রাসঙ্গিক। শীতকাল তো আসছে, শীতকাল আমরা পিকনিক আনন্দ অনেক কিছু করে কাটাই, আবার এক শ্রেণীর মানুষের কাছে কিন্তু আজও শীতের ওই ওই উষ্ণতাটা সময়টা ভীষণ প্রয়োজন, ঠিক। যেটা এবং অভাব তারা উষ্ণতা, অনুভব করে ভীষণ। হ্যাঁ, উষ্ণতাটা শুধু পোশাকে নয়, উষ্ণতাটা না, আমাদের মনের ভালোবাসার প্রয়োজন, উষ্ণতাটাও ভীষণভাবে জরুরি। এবং আমাদের আন্তরিকতারও খুব প্রয়োজন, যেটা আহ, বারবার করে ফিরে এসছে তোমার কোলাজের মধ্যে। এবার একটু তোমার কথা শুনি কাকলি, তোমার হ্যাঁ, কবিতা লেখা বা কবিতার এই জগতে আসা কিভাবে? তার আগে বলে নি, কাকলি আর আমি কিন্তু একই স্কুলের টিচার। আমরা বহুদিন একসঙ্গে পড়িয়েছি বাচ্চাদের। আমাদের ব্যক্তিগত কি বলবো, প্রফেশনাল দিক আর এই হ্যাঁ, কাজের দিক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু কোথাও একটা যেন মিল আছে। শিল্প আমাদেরকে একটা জায়গাতে এনে হ্যাঁ, মিলিয়ে দেয়। এনে সেই দাঁড় করিয়েছে সবসময়। আমাদের স্কুলেও আমরা যখন ছিলাম তখনও কিন্তু এই শিল্পের হাত ধরে একসঙ্গে কাজ করার বহুবার সুযোগ হয়েছে আমাদের। হ্যাঁ, 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 আমাদের যখন স্কুলের যে অনুষ্ঠানগুলো হতো, সেই অনুষ্ঠানেও কিন্তু আমরা দুজনে বেশ কিছু পারফরমেন্স কাজ একসাথে করেছি, করেছি। হ্যাঁ একসাথে করেছি আমরা। এটা আমি আজকে এখন আমি খুব মিস করি, কারণ আমি বহুদিন ওই শহরের বাইরে। আমার হুম এখন হুম, মনে হুম। হয় এখন থাকলে আর হয়তো এখন আরো তো অনেক। আমাদের অ্যানুয়াল ফাংশন গুলো হয়, সেখানে বারে বারে কিন্তু তোমার কথা খুব আসে, তোমার নামটা উঠে আসে। তুমি থাকলে গানের জায়গাটা বিশেষ করে একটুখানি কিন্তু ভাটা পড়েছে। নাটকটা যেমন আমি দেখে নিচ্ছি, বা নাচেরও দেখার অনেকজন আছে, গানটা রিঙ্কুদি একাই সামলায়, কিন্তু সেখানে তুমি হ্যাঁ, থাকলে বিষয়টা হয়তো আরেকটু মানে এলাবোরেট করে হতে পারতো, গানের আইটেম গুলো আমাদের অনেক কম হয়। ঠিক। সেখানে তার তোমার মানে কথা আমি খুব মনে হয়। হ্যাঁ আমি হ্যাঁ, এখনো প্রাসঙ্গিক। একদম এখনো ভীষণ ভালো। এখন একদম মানে তুমি চলে গেছো, এটা কিন্তু একটা বড়, আমাদের স্কুলের এটা কিন্তু কালচারাল দিকটাতে কিন্তু একটা বড় গ্যাপ। এটা এটা কিন্তু খুব সত্যি কথা। আচ্ছা, এবারে আমি একটু তোমার কথা শুনি। তুমি এই যে কবিতার জগতে আসা, বা তুমি তো কলকাতাতে বড় হওনি। না, আমি তোমার মফস্বলের মেয়ে। আমি মানে আমার জন্ম হচ্ছে মধ্যপ্রদেশ, আর আমি ছোট মানে আমার শৈশব কৈশোর কেটেছে ভদ্রেশ্বর, হুগলি জেলার। আহ ছোট্ট একদম মফস্বলী, এখন একটু উন্নত হয়েছে, তখন আরো পিছিয়ে পড়াই ছিলাম। কিন্তু আমার আবৃত্তির সঙ্গে আমার সংযোগ আমার বাবার হাত ধরে। আহ বাবার হাত ধরে বলতে মূলত আমার মেজদি খুব ভালো আবৃত্তি করতেন, এবং ও প্রচুর কম্পিটিশনে যেত। তো ওকে দেখে দেখে আমার ভালো লাগা, আমার নিজের আসলে ছোটবেলায় আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, ফলে নিজের ভালো লাগাগুলো বড় করে বলার সুযোগ খুব একটা হয়নি। কিন্তু ওই বাবা যখন ওকে শেখাতো তখন শুনে শুনে আমিও শিখতাম। পরবর্তী ক্ষেত্রে পাড়া থেকে একজনের কাছে, একজন দিদি ছিলেন, তার কাছে আমি তালিম নেওয়া শুরু করি। আরেকটু বড় হয়ে যখন কলেজে পড়ি আর কি, তখন থেকে আমি আমার মানে পুরো গুরু হিসেবে আমি তখন নিলাম জগন্নাথ বসু। দূরদর্শনে গিয়ে ওনার সঙ্গে আমার আলাপ হয়। তার মাঝখানে আমি আবার একটু কিছুদিন ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটু কাজ করছিলাম, সেই সুবাদেই ওনার সঙ্গে যোগাযোগটা হয়েছিল দূরদর্শনে গিয়ে। এবং তখনই থেকে ওনার কাছে তালিম নেওয়া শুরু করেছি কলেজ জীবন থেকেই প্রায়। এখনো যাওয়া হয় না নিয়মিত, কিন্তু চর্চায় আছি। আহ আর মাথার উপর একজন গুরু মনে হয় সবসময় থাকা প্রয়োজন। আহ, অবশ্যই সবসময় হ্যাঁ, গুরুর কৃপা না থাকলে কোনো থাকাটা খুব কাজে প্রয়োজন। তো এবং সেই তালিমের সবসময়। মধ্যে আছি, যোগাযোগের মধ্যেও আছি, কখনো কিছু অসুবিধা হলে জিজ্ঞেস করে নিই, হ্যাঁ, বলি। এবং কি বা জানো তো, গুরু অভিভাবকের মতো, তো সবসময় অভিভাবক একদম মাথার উপর না থাকলে আহ, এগিয়ে চলাটা খুব মুশকিল হয়ে যায়। আমরা এবার একটু ঠিক। কবিতা শুনি, তারপরে আবার আমরা অন্য কথায় আসবো। আচ্ছা, কবিতা, আরেকটা কবিতা একটু শোনাই। এটা সদ্য খুব কমন কবিতাই, শুভ দাশগুপ্তের শারদিয়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম,
ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাতপাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। ফুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দোলে। রোজ যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা। দুর্গায় তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি শোনো দিয়া মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিত্য প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি, দীপ্তি ডাক পাঠালো। কাশ ফুলেরা উঠলো দুলে, শিউলি ছড়া দিন উঠলো দুলে, শিউলি ছড়া দিন। পুজো আসছে, রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম, জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে, মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরকে দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যে সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরানো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ চুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী। এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা ওতে। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মানব নাতি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো। ঠাকুর গড়ি, দুই হাত আমার অবশ হয়ে আসে। সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুক্তি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না, এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মা রে আমার, কোথায় তোকে পাই।
মূর্তি করে খুশি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, যাকে থাকুক, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্তর জানো? মৃন্ময়ী বাবার চোখের জল মুছাতে উঠতে হেসে গে। আমরা অবাক। মহালয়ায় ভোরের শিউলি ঝরে, কি দারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। খুব ইমোশনাল একটা কবিতা, যেটা হ্যাঁ, ভীষণই প্রবাস ছুঁয়ে যায় আমাদের। আমরা অনেক কিছু, ওই আমরা তো ভুলে থাকি, অনেক কিছু থেকে চোখ ফিরিয়ে থাকি, ভুলে থাকি। উপায় নেই আসলে, আমাদেরও জীবনযাপন এখন যা হয়েছে, একটু ভালো থাকার চেষ্টা তো আমরা সবাই সবার মতন করে করি। তাই অনেকের অন্যের কষ্টে থাকাগুলোকে অনেক সময় হয়তো দেখেও দেখি না, সেগুলোই একটু হ্যাঁ, চোখের সামনে এনে দেওয়া আর কি। আমরা দেখেও দেখি নাও, যেমন আমরা দেখার চেষ্টাও করি না, নিজেতে করি না, এমনই মগ্ন। এই যে একদম একদম। নিজেতে, এই যে এত মগ্ন বেশি হয়ে, মগ্ন হয়। এটাতে কিন্তু আমাদের চোখের যে দৃষ্টি সেটা অনেক কমে যাচ্ছে, মানে আমরা অন্তর দৃষ্টিটা আমাদের কমে যাচ্ছে। যেটা এই যে তুমি যে কথাটা বললে যে ওই যে মূর্তিটা বানাচ্ছে, আমরা তো কত মূর্তি দেখি, কিন্তু যে বানাচ্ছে তার মনের কথা বোঝার চেষ্টা আমরা খুব একটা করি না। হ্যাঁ, এবং এই মূর্তি যখন বিসর্জন হয়, তো শিল্পী তো বানায়, তার তো একটা সৃষ্টি, তার সন্তানের মতন সেই সৃষ্টি, এবং সেই সৃষ্টিটা আলটিমেটলি জলে চলে যাচ্ছে, এটা ভাবলেই কেমন একটা লাগে, যেন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। কিন্তু ঠিক, এটাই এবং নিয়ম, যে সেই শিল্পীর এতদিন মনের কথা যদি চিন্তা করি আমরা, তাহলে একটা অন্যরকমই হয়, সত্যি কথাই। এবং এতদিন ধরে যে জিনিসটা সে তৈরি করছে, সেটা 4 দিন 5 দিন বাদে যখন তার বিসর্জন হয়ে গেল, মানে তার সৃষ্টিটাও তো জলে বিসর্জন হয়ে গেল। চলে গেল, আবার হ্যাঁ হ্যাঁ। করতে হবে। আমি যেমন একটা গল্প পড়লাম রিসেন্টলি, একটি ছেলে সে এরকম মা দুর্গার বানানোর সুযোগ পেয়েছে আর কি, প্রথমবার সে দুর্গা বানানোর সুযোগ পেয়েছে, এবং যখন মূর্তি তৈরি হয়ে গেল, সে তো বায়না পেয়েছিল, এবার যখন কর্মকর্তারা আসলো, সে কিছুতেই মূর্তিটা দিতে রাজি না, বলছে না আমি এই মূর্তি দেবো না। তখন বলছে কেন? বলছে আমার মা আমার ভাই বোন ওদের সাথে আমি, ওরা আমার সাথে বড় হলো, আমি ওদেরকে কি করে ছেড়ে দেবো? তোমরা নিয়ে যাবে, তারপর 2 দিন পরে জলে ফেলে দেবে, নিজের মা ভাই বোনকে কি তোমরা জলে ফেলে দিতে পারো? আমি তোমাদের হাতে ছাড়বো না। ফাইনালি সে মূর্তিটা আর দিল না। দিল না, হ্যাঁ। মানে হ্যাঁ, এই এই অ্যাটাচমেন্ট একটু তৈরি হয়ে যাওয়া, এটা যে করে বা যার হয় সেই শুধু বোঝে, ওটা কিন্তু অন্যদের পক্ষে বোঝাটা সত্যিই খুব মুশকিল। এটা হয় অনেক সময়, যে যিনি লিখছেন, যে যার যার যেরকম জায়গা থেকে যে সৃষ্টি করেন কোনো কিছুই, সেটা কিন্তু খুব যত্নেই সৃষ্টি করা, হয়তো সেটা সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু ঠিক যিনি সৃষ্টি করছেন তার কাছে কিন্তু ওটা একদম নিজের সন্তান সন্তানের মতো। সন্তান তুই, সন্তান নিজের সন্তান যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, শিক্ষিত অশিক্ষিত যেমনই হোক, দেখতে খারাপ ভালো, সন্তান তো সন্তানই হয়। একজন বাবা বা মায়ের কাছে তো তার গুরুত্ব কমে যায় না, একই রকম ঘটে আর কি। হ্যাঁ, আচ্ছা, এইবারে আমরা একটু জানতে চাই যে তুমি জগন্নাথ দার কাছে শেখা শুরু করলে, তারপরে এই জগতে আসলে কি করে? তার সঙ্গে হ্যাঁ, স্কুলে এই পড়ানো আর এই জগতে এলাম, জগতে আস্তে অ্যারেঞ্জ আস্তে করা। তখন আমরা একটা সংগঠন, মানে আমাদের যখন জগন্নাথ দার কাছে শিখতাম না, তখনই না আমাদের কয়েকজন মিলে আমরা ভাবলাম যে একটু নিজেদের মতন করে কাজ করবো। সবারই তো মনে হয় যে একটা ছত্রছায়ায় রয়েছি, কিন্তু একটু নিজস্ব ভাবনা থেকে কিছু কাজ করব। আহ কিছু কিছু ভাবনা মাথার মধ্যে আসছে, সেগুলো হয়তো ওই ক্লাসের ওখানে বা ওইভাবে করা যাচ্ছে না, একটু স্বাধীনভাবে কাজ করব। সেই ভাবনা থেকে আমরা একটা সংগঠন তৈরি করেছিলাম, বেহালা গঠন। এবং সেখানে কিন্তু সবাই ছিল, প্রায় 16 জন আমাদের সতীর্থ মিলে আমরা শুরু করেছিলাম। তো পরবর্তী ক্ষেত্রে তো তুমি জানো সেই গল্পটা, কারণ ধীরে ধীরে সবাই ছেড়ে গেল আমাদের, আমি আর রিঙ্কি শুধু ছিলাম। এখন তো রিঙ্কিও আর থাকতে পারে না, ও এখন কলকাতা ছাড়া দীর্ঘদিন বিবাহ সূত্রে। এইটাই হয়, কলকাতা ছেড়ে দিয়ে ওই গ্রুপগুলো মানে সংগঠনগুলোর মধ্যে থাকাটা খুব হ্যাঁ, মুশকিল। না আমি এখন ধরে রেখেছি এখনো, এবং ও ভালোভাবেই কাজ চলছে।
সেখানে এখন স্বাধীনভাবে কাজ করছি, তবে ওটার পাশাপাশি মানে যা হয় আর কি, শিল্পের না একটা শাখায় থাকতে থাকতে তারপর একটা জীবন তো অনেক কিছু করতে ইচ্ছে করে। তো ঠিক। পাশাপাশি তখন আবার থিয়েটারের একটা সুযোগ এসে যাওয়াতে থিয়েটারটাও করতে শুরু করেছি। সেটা এখন হুম। তো থিয়েটারটা মানে একদম সমান সমান ভাবেই চলছে, এবং পরবর্তী ক্ষেত্রে থিয়েটারের একটা গ্রুপ তৈরি করেছি আমি আরোহণ, যেখানে বাহ। উম আমাদের তো একটা দল আছেই, অল্প কয়েকজনের, মানে 10-12 জনের একটা আমরা টিম করেছি। নিজস্ব কিছু কিছু আমরা নাটক নিজেদের মানে একদম নিজস্ব ভাবনা থেকেই মৌলিক নাটকই করি। সেই স্ক্রিপ্ট হুম। গুলো কিছু আমারও লেখা হয়, কিছু অন্যদের লেখা থাকে, সেগুলোকে হয়তো এডিট করে করা হয়। কিন্তু বেশিরভাগই মৌলিক নাটক এই জন্যই করতে হয় কারণ আমরা যে কজন শিল্পী আছি তাদেরকে এক্সপোজ করতে হবে, এইভাবে গল্প লেখা হয়। গল্প অনুযায়ী আর্টিস্ট খোঁজা হয় না যাতে সবার এক্সপোজটা থাকে। তো সেই জন্য বাজার চলতে স্ক্রিপ্ট দিয়ে আমাদের কাজ করাটা একটু অসুবিধে হয়ে যায় আর কি। আর পাশাপাশি এখন যেটা করছি আরেকটা, সেটা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করা। এটা আমাদের স্কুলের সুবাদেই হোক, এখন মানে টিনেজারদের নিয়ে একটু কাজ করতে চাইছি, কারণ আমার মনে হয়েছে পড়াশোনার পাশাপাশি একটু শিল্পকর্মের মধ্যে থাকলে মনে হয় ওদের সুস্থ মনের বিকাশটা ঘটবে। আজকের দিনে কিন্তু সুস্থ মনের বড় অভাব আমাদের হ্যাঁ। চারপাশে। লেখাপড়ায় ভালো হলেই যে মানুষের খুব ভালো মনের মানুষ, এই দাবিটা কিন্তু আর করা যাচ্ছে না। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু সেটা আমাদের আর করতে দিচ্ছে না। খুব ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদের মানসিক অধঃপতনের অনেক নমুনা আমাদের চারপাশে কিন্তু এখন আছে। তো সেই একদম। জায়গা থেকে আমার মনে হয়েছে যে রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন না, থিয়েটারে লোকশিক্ষা হয়। যে কোনো শিল্প মাধ্যমে যদি সুস্থভাবে কাজ করা যায়, অন্তত খুব বিশাল কিছু না হোক, অন্তত এরা আম, সাংঘাতিক কিছু অ্যান্টি সোশ্যাল হবে না, বা সাংঘাতিক অত কি বলবো, মানে সমাজের জন্য বিরাট কোনো ব্লান্ডার করার মতন ঘটনা হয়তো ঘটাবে না। যেটা তুমি ঘটবে যেটা তুমি যেটা বলছো ক্ষতিকারক হবে না, মানে না, এদের ওটা একটু অন্যরকম হবে বলে ওরা চেষ্টা করবে ভাবনা চিন্তায় যে তো একটু পরিবর্তন আসবেই, তাই না? এটা তো ঠিক। আমরাও কাজ করতে গিয়ে দেখছি যে হয়তো এটা নিয়ে অনেক বিতর্ক আসতেই পারে, কিন্তু আমি মনে করি না, একদম উচ্চারণ করেই তাহলে বলি, আমি মনে করি না কোনো শিল্পী কখনো সন্দীপ ঘোষ হবে। ঠিক। তার একাধিক কারণ আমার মানে এখানে তাই না, হ্যাঁ, নামটা একদম বলা তাই। উচিত নয়, আমি অল্প থেকে বলছি, কিন্তু আমার মনে হয় কিছুটা হলেও মানসিক বিকাশটা, কারণ একটাই কারণ, আজকাল তো ইলেকট্রনিক গ্যাজেট অনেক বেশি এসে গেছে আমাদের হাতে। ওরা যদি ভালো লাগে, ওদের নাটক ভালো লাগে, ওদের যদি গান ভালো লাগে, ওদের যদি কবিতা ভালো লাগে, ওরা তো লেজার টাইমে তো ওরা ওই চর্চাটা করবে, এইটা একটা তাই না? কথা আছে জানো তো, এই যে অবসর চর্চাটা সময়টা একটা অবসর কথা সময়টা আছে, বাজে কাজে না দিয়ে এই চর্চায় থাকবে, যদি ওদের ভালো লাগাতে পারি আমরা অবশ্যই। তাহলে এখানে একটা কথা আছে। আহ, একটা আমাদের অনেকদিন আগে একটা ওয়ার্কশপ হয়েছিল, যে শিল্প চর্চা করতে গেলে বা আমি আমি যদি সাধারণ একজন শ্রোতা হয়ে যাই তাহলে কি আমার শিল্প সম্পর্কে আমার পড়াশোনা বা শিল্প সম্পর্কে প্রয়োজন? হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের কথাতেও আমি বলি যে সমজদার হওয়ার জন্য কিন্তু তোমাকে শিখতে হবে। এই শিক্ষাটা যদি তোমার না থাকে, তোমার এই যে বলছো যে গান শুনবো, তুমি কোন ধরনের গান শুনবে সেইটা কিন্তু বলে দেবে তোমার শিক্ষা। তুমি কি ঠিক, ধরনের গান শুনে একদমই একদম। কি ধরনের গান তুমি না, আমাদের তো শিখেছো। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেইছেন না, যে শিক্ষা আমাদের আত্মস্থ হতে সাহায্য করে, তবেই তো আমাদের মানসিক ওপেননেসটা বাড়বে, আমাদের মনটা বড় হয়। পুঁথিগত বিদ্যা দিয়ে তো আর চরিত্র গঠন হবে না, না, একদমই হবে না। আচ্ছা, কেরিয়ার আমরা বিল্ড আপ একটু হতে পারে। হুম। আলোচনা একটু ভারী হয়ে যাচ্ছে, আমরা এবার একটু আচ্ছা, হ্যাঁ, কবিতা। ভারী হচ্ছে, আমি একটা গল্প পাঠ বরঞ্চ করি একটু হালকা, আমার ইচ্ছে কিন্তু ছিল একটু অবশ্যই গল্প। মেসেজ আছে। তারাপদ হ্যাঁ। রায়ের একটি গল্প, বেশ হ্যাঁ। মজার। ওই পুঁথিগত বিদ্যার কথা বলছিলাম, খানিকটা সেটাকে আমরা ছুঁয়ে যেতে পারি। ঠিক। দিল্লি থেকে এক বিশেষজ্ঞ এসেছেন সুদূর দীঘাতে কাজু চাষ পর্যবেক্ষণ করতে। বিশেষজ্ঞ মহোদয় বাঙালি। ইনি সম্প্রতি মার্কিন দেশ থেকে 6 মাসের কাজু চাষের ট্রেনিং নিয়ে এসেছেন। আমেরিকায় কাজুর চাষ হয় কিনা
সেখানে ট্রেনিং কি হবে, এইসব প্রশ্ন আশা করি কাণ্ডজ্ঞান সম্পন্ন পাঠকেরা দয়া করে তুলে অসুবিধার সৃষ্টি করবেন না। সে যা হোক, বিশেষজ্ঞ মহোদয় সপারিষদ এক শীতের দুপুরে দীঘায় গেলেন। এই ঠান্ডার দিনেও খালি গায়ে রোদ্দুরে বসে গ্রামের একজন কৃষক তামাক সেবন করছিলেন। হঠাৎ তার বাড়ির সামনে সম্ভ্রান্ত লোকজন দেখে তিনি উঠে দাঁড়ালেন। তাকে দেখে বিশেষজ্ঞ মহোদয় বেশ উৎসাহের সঙ্গে এগিয়ে এলেন। এসে যে গাছটায় এতক্ষণ কৃষক হেলান দিয়ে বসেছিলেন সেটার গায়ে নিজের মুখের পাইপটা ঠুকতে ঠুকতে জিজ্ঞেস করলেন, এ গাছটার গোড়া অক্টোবর মাসের শেষ সপ্তাহে নেড়িয়ে খুঁড়ে দিয়েছিলেন তো? এই প্রশ্ন শুনে কৃষক কেমন থমকে গেলেন। কিছু বলার আগেই বিশেষজ্ঞ মহোদয়ের একজন পারিষদ বাংলা করে বুঝিয়ে দিলেন, অক্টোবর মানে এই আশ্বিন মাসে গাছটার গোড়া টোড়া গুলো বেশ সাফ করে দিয়েছিলেন তো? কৃষক এবার বললেন, না। শূন্য পাইপটা দাগ দিয়ে চিবোতে চিবোতে বিশেষজ্ঞ মহোদয় বললেন, তাই বলি। তারপর একটু থেমে আবার কৃষককে জিজ্ঞেস করলেন, গাছটার ওপরের ডালগুলো এর মধ্যে কোনোদিন ভালো করে পোকা মারার ওষুধ দিয়ে স্প্রে করে দিয়েছেন? কৃষকের মুখ দেখে বোঝা গেল তিনি 7 জন্মে এরকম কিচ্ছু শোনেননি। জেরার জবাবে থতমত খেয়ে বললেন, আগে না তো। তখনই বলেছিলাম। বিশেষজ্ঞ মহোদয় কাতর আর্তনাদ করে উঠলেন, সাধে এই অবস্থা? তারপর অসম্ভব উত্তেজিত হয়ে কৃষকের সামনে 2 পা এগিয়ে গিয়ে প্রায় চেঁচিয়ে বললেন, আর কিছু না করুন, এই শীতের মধ্যে বৃষ্টির আগে গাছের উপরের পাতাগুলো একবার ছেঁটে দেবেন তো। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির এরকম মারমুখ ভাব দেখে ইতিমধ্যে কৃষক রীতিমতো ঘাবড়িয়ে গেছেন এবং 4 পা পিছিয়ে গেলেন। নিরাপদ দূরত্বে থেকে তিনি কোনো রকমে জবাব দিতে পারলেন, আগে না তো। মাথায় হাত দিয়ে বিশেষজ্ঞ মহোদয় মাটিতে বসলেন। এইভাবেই নিজের সর্বনাশ কেউ করে? আমি অবাক হয়ে যাব যদি আপনি এই গাছে 1 কেজির বেশি কাজু বাদাম পান। একটু দম নিয়ে কৃষক তার হাতের হুকুতে 2-3 বার জোরে জোরে টান দিলেন, কিন্তু আগুন নিভে গেছে, ধোঁয়া বেরোলো না। নিরাশ কণ্ঠে তিনি বললেন, আমিও খুব অবাক হব। এই নৈরাশ্যজনক পরিস্থিতিতে বিশেষজ্ঞ মহোদয়ের মুখে আর বাক্য জোগালেন না। একজন পারিষদ তাকে সাহায্য করলেন। কৃষককে পাল্টা জিজ্ঞাসা করলেন, আপনি কেন? এইবার কৃষক বেশ ধাতস্থ হয়েছেন। কোমর থেকে দেশলাই বের করে হুকোটা ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, অবাক হব না? এটা হলো শেওড়া গাছ। এই শেওড়ায় 1 কেজি কেন, যদি একটা কাজু বাদামও হয় নিশ্চয়ই অবাক হব, খুবই অবাক হব। ঘুপুরের এই গল্পটি সম্পূর্ণ বানানো, এর সঙ্গে কোনো জীবিত ব্যক্তি বা প্রকৃত ঘটনার কোনো সংযোগ নেই। তারাপদ রায়ের গল্প, মানে ওনার এরকম ছোট ছোট অনেক গল্প থাকে যেগুলো সত্যি সত্যি শেষের দিকে বেশ মজার, এবং দেখা যায় বিশেষজ্ঞ মহোদয় একজন পুঁথিগত বিদ্যা, তিনি গাছটাও চেনেন না, কিন্তু তিনি ওই পুঁথিগত বিদ্যার জোরেই ভাবছেন যে আমি একজন। আসলে আমাদের সমাজে কিন্তু এই ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি। অনেক মানে বেশি। তুমি যদি দেখো যে হ্যাঁ, সেভাবে যদি তুমি দেখো তাদের কিন্তু প্রকৃত বিষয়ে মানে কি বলবো, তারা অনেক বেশি জ্ঞানী বলে নিজেদের দাবি করেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে সেই যেটা তারা দাবি করছেন তার সিকিভাগও না মানে তাদের ভিতরে নেই। ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন এগুলো আর করে উঠতে পারেন না জায়গা মতন, এটাই সমস্যা হয়ে দাঁড়ায়। আপগ্রেডেশন তো পরের কথা, মানে বেসিক যে ওই যে বিষয়টা নিয়ে তার কাজ, সে বিষয়টার প্রতি তার উৎপত্তি খুব কম, এবং যার জন্য সবকিছুর মান আজকাল আমি যা দেখি মানের জায়গাগুলো যার জন্য নিচের দিকে যাচ্ছে। কমে যাচ্ছে, হ্যাঁ। কারণ সুতরাং এইটা একটা বিরাট আলোচনার বিষয় হতে পারে। আজকে আমরা এই আলোচনাটা করছি না, কারণ এই যে আলোচনা হ্যাঁ, শুরু করলে রাত খাওয়া থামবে হয়ে না, যাবে। শেষ আমরা হবে না। অন্য কিছু শুনি, অন্য কোনো কবিতা। হ্যাঁ, আমি আরেকটা কবিতা কোলাজ সদ্য তৈরি করেছি, ওটা একটু শোনাই খানিকটা। একদম একদম। দাঁড়াও একটুখানি।
যে পাচ্ছি না। কি হলো? একটুখানি, হ্যাঁ আচ্ছা আমি বলছি, এই কোলাজটা আলো, বিষয়টা হচ্ছে আলো। দেবেশ ঠাকুর একটি কবিতা, তার মধ্যে কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অংশ জুড়ে একটা কোলাজ করা হয়েছে। জবাকুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণহতস্মি দিবাকরম। আলো, তোমায় প্রণাম করি, সর্ব পাপ কলুষহারি। আলো মানে মুক্তি, প্রজ্ঞা। আলোই জাগে বাঁচার সুরে ভৈর তরি। আলো, তোমার খোঁজে কে ঘর ছাড়ে, কে হয় পুরো সুসংসারী। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। লাইট, my light, the world feeling light, the eye kissing light, the heart sweetening light. Ah, the light dances my darling, the light, my light. আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়ি গুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, অন্ধকারে ঢেকে গেল নিবিড় কালো জল। কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। তুমি কোথায় গেলে? হ্যালো, হ্যাঁ, তুমি স্থির হয়ে গেছো। তুমি কি আরেকবার ঢুকবে? কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে। কিছু নেট, এখন যেহেতু আমরা প্রযুক্তির উপরে নির্ভরশীল, সেই জন্য আমাদের একটু অসুবিধে হলো। আমার মনে হয় কাকলি খুব শিগগিরই আবার জয়েন করবে। ততক্ষণ আমরা আরেকবার দেখি কাকলি আসলো কিনা। না, এখনো আসেনি। আমি একটু তো অপেক্ষা করতে হবে আমাদের, আমাদের সময়ও এগিয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করি। ততক্ষণ এই বেরিয়ে গেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো যেখান থেকে বলছিলে, আলো আমার আলো, ওখান থেকে বলো। এই আলো আমার আলো আমার একটা পুরনো কথা মনে করিয়ে দিল। তুমি এটা শেষ করো, তারপরে। হ্যাঁ, এটা তোমার সঙ্গে একবার একটা কাজ করেছিলাম। চলো বলো। দাঁড়াও একটুখানি, আমি একটুখানি আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারে নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়াই ধীরে আলোর শতদল। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল। ওল্ড টেস্টামেন্ট বলছে, যখন তপস্যায় আচ্ছন্ন চরাচর,
অন্ধকারের তীরে দাঁড়িয়ে স্রষ্টা বললেন, লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। এবং তখনই আলো এলো, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যে দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে বহি ভরিছে যে প্রাণ, সেই তো তোমার দান। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। আলো আসতেই ঘাতক ব্যাগ আকাশে দেখতে পেল মিলনরত ক্রঞ্চ আর ক্রঞ্চিকে। গোলুকে জ্যা পড়ালো, স্বর সংযোজন করলো, ভোজনের জন্য, পেটের জন্য হত্যা করলো ক্রঞ্চকে। স্ত্রী ক্রঞ্চটি বিরহে কাতর হয়ে কাঁদতে শুরু করলো। এই দৃশ্য দেখে ক্রুদ্ধ বাল্মীকি মুখ থেকে অভিশাপ বাণীর আকারে উচ্চারিত হয়। ভারতের ইতিহাসে লেখা হয়ে যায় সৃষ্টির প্রথম শ্লোক, মা নিষাদের প্রতিষ্ঠান তবাসম, ভুলে গেলাম স্তোত্রটা। এরপর হ্যাঁ, এখানে একটা আলো আছে, গঙ্গা যখন সাগরে মিশে, রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও কুসংস্কারের অন্ধকার দূর করে মানুষের মধ্যে যখন জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যস্ত, ঠিক তখনই দক্ষিণেশ্বরের এক নিরক্ষর ব্রাহ্মণ নরেন্দ্র বলছেন, দূর থেকে সমুদ্রের জল কালো দেখবি, কাছে যা দেখবি সবই আলোময়। 22 শ্রাবণ 1341 বঙ্গাব্দ, 1200 দুপুর 12টা 10। চিরতরে আলোর জগতে চলে গেলেন মৃত্যুঞ্জয়ী রবীন্দ্রনাথ। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ছাদে দাঁড়িয়ে নবীন কিশোর গাইছেন, ওই রাত পোহাইল। এখানে আপাতত শেষ করছে এটা, এই ফেজটা। তোমার এই কবিতাগুলোর সঙ্গে একটা গান খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। একদম একদম, তুমি তো করো না তাহলে ওটা পুরোটা পূর্ণ হোক। মানে আমি যেমন এই যে তুমি বলছো না, এই মনের আলো ঘুচিয়ে দেওয়া, এটাও খুব জরুরি। আমরা সবসময় বাইরের আলো নয়, অন্তরের চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাই, আমাদের অন্ধকারাচ্ছন্ন থাকে, তাহলে আমরা কোনোদিনই আলোকের কাছাকাছি পৌঁছতে পারবো না। আলো আমরা অনেক কিছু রূপক হতে পারে, সেটা জ্ঞান হতে পারে, সেটা আমাদের মনের অন্ধকার হতে পারে। আমি তোমার এই কবিতাটার সঙ্গে একটু একটু মিল রেখে আমার মনে হলো এই দুটো লাইন বোধহয় ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভাবে। ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জলে, আজ সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে দাও আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এই আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দেওয়াটা খুব জরুরি। আমি আর তুমি একটা কাজ করেছিলাম কোভিডের সময়, আমার বেশ মনে আছে, সেটা ছিল আলো আমার আলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা সঙ্গে রবীন্দ্রনাথের অরিজিনাল যেটা ইংরাজি যেটা কবিতাটা,
এইটা দিয়ে আমরা একটা কোলাজ করেছিলাম। তুমি যখন শুরু করলে আমার পুরনো সেই কথাগুলো মনে পড়ে গেল। আমি মনে খুব পড়ে যাচ্ছে। এই কাজগুলো আমি খুব পছন্দ করি। আমি এরকম কাজ অনেক করেছি এবং আরো অপেক্ষা করে আছি এই ধরনের কাজ আরো করার জন্য। আচ্ছা, এইবারে না না, কাজ আমরা তো আরো হবে, আমি করবো। মাঝে একটু ভাটা পড়েছিল, কিন্তু ওই আর কি, যা হয়, আমাদের তো সংসার সামলে পারিবারিক অনেক দায় দায়িত্ব থাকে, সব সামলে তো করতে হয় সবটাই। তাই মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায় অনেক সময়। আচ্ছা, সময় তো গ্যাপ প্রায় হবে শেষের পথে। সময় একটা দিকে। এবার আমি বলবো যে তুমি যেহেতু থিয়েটার করছো, নাটক করছো, আমি একটু নাটকের কিছু শুনতে চাই। সেটা একটু হ্যাঁ, আমার দর্শকদের শোনাও। হ্যাঁ, একটা নাটক আমি একক করি, মানে মঞ্চ নাটকই করি ওটা। সেটা মল্লিকা সেনগুপ্তের একটি লেখা। সেটা আমি একক পাঠ করছি, পাঠ মানে স্মৃতি থেকেই বলছি, অভিনয়টা বসে যতটা সম্ভব করা। দিল্লির সিংহাসনে ভারতের তখ্ত তাউসে বসলাম প্রথম মেয়ে, সুলতানা রাজিয়া আমি। মসনদে অনেক গোলা, মসনদে অনেক কাঁটা, औरत মাথার উপর দেখে চোখ টাকায় কত, বসরাই আতর দানি ঢালে কেউ পায়ের ওপর, কেউ আবার ছুরি, যার পোক আদমি যত। বাঁচান, বাঁচান, মরার আগে এই বেটিকেই বসিয়ে গেল। আমি রোমরাহ যত জুল জুল তাকিয়ে থাকি, যত যত আমি শাসন করি, ওরা মাপে আমার শরীর, ওরা করে ফন্দি ফিকি, কবে গদি উল্টে যাবে। হারেমের ভেতরে অসুখ, হারেমের হারেমের বাইরে অসুখ, বাদশাহ নেই সেখানে। ভোর হবে কার ইশারায়, রাত্রিতে রাত্রিতে কার পেয়ালা ভরে দেবে বাইজি মহল। এদিকে পুরুষেরা দিন গুনছেন, কাকে আমি করব শাদী, কে হবে আমার মালিক, কে মালিক হবে হে রাজ্যপাতে। বাঁচা যায় বলো, এইভাবে বাঁচা যায় স্বজন ছাড়া? একদিন একদিন খাস দরবার, আলু করে একটি পুরুষ এসে দাঁড়ালো সামনে আমার। ইয়াকুব জালাউদ্দিন। হায় হায়, বেয়াদব বেশরম, সে যুবক সবার মাঝে বললে, খোয়াব আমার শাদি করে সুলতানাকে। রাগে রাগে লাল উমরা হরা, প্রচকিত সব সভাধন। একা আমি, একা আমি দিওয়ানা তার প্রলয়। যত দিন যেতে লাগলো, তত তত সেও নিখোঁজ হলো। পাশে পাশে থাকে সে পার্শ্বজন, শত্রুরা ফুঁসতে থাকে। প্রাসাদের মধ্যে আগুন, প্রাসাদের বাইরে আগুন, বিদ্রোহ, উচ্চশিরা, বিদ্রোহী রণথম্বর সামলাতে সৈন্য পাঠাই, সামলাতে সৈন্য পাঠাই। একদিন একদিন আমার শ্রেষ্ঠ বাদী মারিয়ামের ধর্ষিত লাশ পাওয়া যায় হারেমের অন্ধকারে। বাদশাহী রাজ্য জুড়ে সন্ত্রাস ছড়ায় ওরা, দিল্লির বাতাসে বিষ। ইয়াকুত ইয়াকুত একাই মলম। একদিন একদিন তারা ভরা আকাশ কালে সেই ইয়াকুত আমার এই বিদ্রোহ শান্ত হবে, তাই বলে আমার হৃদয় বিচ্ছেদ মানবে কেন? আমি ওকে আঁকড়ে ধরি। একদিন একদিন গভীর রাতে ইয়াকুত ঘাতক
সে গতকাল দুনিয়া আমাদের প্রসাদ চিনি পথ থেকে কুড়িয়ে এনে সুবেদার বানিয়েছিলাম, সে আমায় আঘাত করে নিবেদন করলো প্রণয়। তার লোক আমায় তুলে নিয়ে গেল বন্দিশালায়। ভেবে দেখো, দিল্লির অধীষ্ট এত লোক, রক্ষী এত, আমার বেতনভোগী সকলেই নামাখারাম। ভাগাভাগি করলো ওরা নারী আর সিংহাসনে। রিজিয়াকে আলতুনিয়া কিনে নিয়ে রিজিয়াকে আলতুনিয়া কারাগারে শপথ নিলাম, কিছুতেই মানব না হার। ইয়াকুত হত্যাকারী মারা যাবে আমার দিন। বাদশাহী ওলট পালট, যে যেমন খাচ্ছে লুটুনি। শুনে আমি যত অস্থির হই, তত আলতুনিয়া বলে, চলো দুজনে মিলে প্রতিশোধে লড়াই করি। দুজনে মিলে। শেষে পাথর বেঁধে শাড়ি করে ঘাতকটিকে মসনদ ফিরিয়ে এনে তারপর জুঝব। ভাতিন্দা দুর্গ থেকে দুজনেই যাত্রা শুরু করি। আমাদের সৈন্য চলে প্রতিশোধে আগুন দিতে। দিল্লির নিকট এসে আশ্রয় নিই এক বিশ্বাসী জমিদারের। বিশ্বাসী, হায় রে বিশ্বাসী। রাত্রিতে সেই জমিদার ছুরি হাতে এগিয়ে এলো। আমি আলতুনিয়া বিছানায় রক্ত শ্রাবণ, আমি চক্ষুবতী। তারপর সেই ভয়ানক ছুরি ক্রমশ আমার দিকে এগিয়ে এলো। আমি চক্ষুবতী। জানে কোন দেশে রেখে গেলে বেটিকে। তোমার ওই বেহেশত থেকে রাখো হাত আমার মাথায়, রাখো হাত আমার কোতে। ঢুকে যাক, ঢুকে খুব সুন্দর, খুব সুন্দর। রাজিয়া সুলতানা। আমাদের দেশের মেয়েদের সত্যি দুর্ভাগ্য যে তারা আজকে রাজিয়া সুলতানাও কিন্তু সেই একই শিকার। হ্যাঁ, একদমই তাই। মানে ভারতের ইতিহাসে সব বারের ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু হচ্ছে, এবং সেটা আজকের যুগেও হচ্ছে। মানে এমন না যে তখনই হয়েছে। হ্যাঁ, এখনো আছে। এবং বারে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে যাওয়া, মেয়েদের কিছু করতে না দেওয়া, এই একটা ব্যাপার কিন্তু বিভিন্ন ভাবে কোনো না কোনো আঙ্গিকে কিন্তু হয়েই চলেছে। এবং সেটা কিন্তু বন্ধ হলো না। এত কিছু হয়েও সেটা খুবই দুর্ভাগ্যজনক। জানি না এত এগোলাম আমরা সত্যি কতটা এগোলাম, সময় কতটা এগিয়েছে। কোনো জায়গা থেকে চিন্তা করলে মনে হয় সেখানেই পড়ে আছি। এখন আমরা সেই যুগেই বোধহয় পড়ে আছি।
শুধু ওপরের মোড়কটাই পাল্টেছে আর কি। হ্যাঁ, হয়তো কোনো সময় আসবে আবার সবকিছু হ্যাঁ, আমাদের তো পরিবর্তন। আশাবাদী হতেই হবে অবশ্যই, কারণ আশা ভালো দিন একদিন এক পরিবর্তন যেমন হয়। আজকে মানে সব সব ইতিহাসেরই তো পুনরাবৃত্তি হয়েছে, খারাপ সময়টার যেমন পুনরাবৃত্তি হয়েছে, আবার প্রতিবাদেরও কিন্তু পুনরাবৃত্তি হবে, এটাও তো তবে ঘটনা। এবং এটাও ঠিক, অনেকটা এগিয়েও গেছে তখনকার এগিয়েছে, তুলনায়। হ্যাঁ। আজকে মেয়েরা অনেক এগিয়ে এসেছে, মেয়েরা আমি এত তো প্রতিকূলতার মধ্যেও তো করছে, নিজেদের প্রমাণ তো করছেই, বারবার করে তো করছে। নিজেদের প্রমাণ অনেক ক্ষেত্রে, কেন বেশিরভাগ ক্ষেত্রেই করেছে। সম্প্রতি মেয়েরা বিশ্বজয় করে আসলো, একদম, সেটা হ্যাঁ। এত আমাদের বিরাট পাওনা। বিরাট আজকে পাওয়া। আমি কত সময় জানো, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি তো অন্য শহরে থাকি, আমাকে এই শহর থেকে ওই শহরে ট্রাভেল করতে হয়, এবং আমার খুব ভালো লাগে যখন দেখি মেয়েরা পাইলট, মেয়েরাই পুরো প্লেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা আমার ভীষণ গর্ব হয় যে আমাদের দেশের মেয়েরা একদম। আজকে, এবং মেয়েরা একে পাইলট, সেটা দেখো যেমন শিক্ষিত সমাজ বা আমরা বলতে পারি একটু উপর দিকের, আবার একটু নিম্নবিত্তদের ক্ষেত্রেও যখন দেখি যে আমাদের এখানে নিবালিপুরেই ছিলেন এক মহিলা, তার স্বামী অসুস্থ হয়ে পড়াতে অটো চালাতেন, মহিলা কিন্তু অটো চালানো শুরু করলেন, সংসারে হাল আমি ধরলেন। বলতে যাচ্ছিলাম, আমি কলকাতায় মহিলা উবের ড্রাইভার দেখেছি। আমি যদি উচ্চবিত্ত দেখি, পাইলটও যেমন আছে তেমনি উবের ড্রাইভারও মেয়েরাই আছে, এবং হ্যাঁ, এবং কত সাউথের দিকে গেলে দেখবে বাসের কন্ডাক্টর যারা বেশিরভাগই মহিলা, এটাও খুব ভালো আছে। লাগে। এবং আরো একটা জিনিস আমি যেটা দেখেছি, যে আমি আগে, এখন যেমন গাড়ি করে যখন তুমি যাবে টোলগেট, যে কোনো টোলগেট যখন ক্রস করবে, দেখবে মেয়েরা ওই টোলগেটের কাজ করে। মেয়েদের একদম, এটা করছে, আমি গোটা পেট্রোল ভারত, পাম্পে দিচ্ছে, এসব কাজগুলোও করছে, কারণ এবং সব গোটা ক্ষেত্রেই মহিলাদের এটা হবে। আরো একটা হচ্ছে র্যাপিডো, এখন কিন্তু ঠিক। র্যাপিডো চালকও মহিলা, এটা আমি বেশ এটা মজা লেগেছিল। ভালো লেগেছিল খুব, যে এরা পিছিয়ে নেই, শুধু কিছু প্রফেশনের মধ্যে মেয়েদেরকে সীমাবদ্ধ রেখে দেওয়া, বা একটা শুধু সময় শিক্ষিত সমাজ, অল্প শিক্ষিতরাও যে তাদের নিজেদের মতন করে উম তুলে নিচ্ছে সব রকম কাজ হাতে, এটাও একটা বড়। এবং একটা সময় ছিল মেয়েরা মানে স্কুলে পড়াবে, কলেজে পড়াবে, ঘর সামলাবে, কিন্তু আজকের ডেটে কিন্তু সেটা পুরোটা সত্যি নয়। আজকের ডেটে মেয়েরা কিন্তু সবকিছু, চালিকা শক্তিটা নিজের হাতে নিয়ে নিয়েছে, এবং চালকের আসনে তারা রয়েছে, এবং একটা সময় সমাজটাও শাসন করবে, আর সেদিন আসবে। আশা করব যে মেয়েদের উপরে হ্যাঁ, হ্যাঁ, এই যে তাদেরকে দাবিয়ে দেওয়া বা এইটা যেন, এটা আস্তে আস্তে কমবে, অনেক ক্ষেত্রে হ্যাঁ। কমেছে, জোর কমিয়েছে করে অনেকটাই, আবার কিছু কিছু, হ্যাঁ, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো এখনো রয়ে গেছে, তো সেগুলো হতে হতো, সময় হয়েছে তো, চলে যেটা যাবে, হয়েছে আরো হবে। সেগুলোও চলে যাবে, কিন্তু হ্যাঁ, এই আশা তো আমাদের হতেই হবে, আশাবাদী তো হতেই হবে। একদম একদম। মেয়েরা পড়াশোনা চলো, করতে বাইরে চলে যাচ্ছে অনেকটাই, নিজের দায়িত্বে যাচ্ছে, পরিবার যাচ্ছে না নিজের সবসময় সঙ্গে। একা একা থাকছে, সেখানে তারা কাজ করছে, সংসার চালাচ্ছে, করছে তো মেয়েরা, এমন তো না যে তারা করছে না, এবং আশা হ্যাঁ, করবো যে আরো তারা আসবে বিভিন্ন কাজে, এবং অফিসের হ্যাঁ, অনেক বড় বড় নিরাপত্তাটা আরো আরো বেশি নিরাপত্তার থেকে না মানুষের বোধটা পরিবর্তন হলেই সবকিছু হয়ে যায়। আহ হয়ে যাবে। ওইটাই আর কি দরকার, ওই বোধটা কিছুই আমাদের, যেটা আমি বলছিলাম যে একদম শুরু থেকেই, মানে প্যারেন্টিংও একটা খুব বড় ব্যাপার, জানো তো, শুধুই সন্তানের জন্ম দিলেই তো ভালো বাবা মা হওয়া যায় না, না। প্যারেন্টিংটাও আমাদের শিক্ষার অভাব আছে একটু, আমার মনে হয় ওইটাও একটু শেখানোটা দরকার, ওই ট্রেনিংটাও দরকার। ভালো বাবা মা হওয়ার একটা শিক্ষাও কিন্তু খুব প্রয়োজন, কারণ হ্যাঁ, কেউ একটা তো খারাপ হয়ে জন্মায় না, জন্মে খারাপ হয়। সেই না সেই একটা জিনিস, গুলো যদি আমাদের একটু ডেভেলপ করে, আমার মনে হয় আগামী দিনে আরো ভালো কিছু হতে পারে। না, আমি আমি একটা কথা এখানে বলি, যে ভালো সন্তানকে ভালোভাবে গড়ে তুলতে গেলে মায়ের শিক্ষাটা খুব জরুরি। মা যদি নিজে শিক্ষিত হয়, তাহলে সে তার সন্তানকেও বেঁচে গেছে ভালোভাবে গড়ে তুলবে। আমাদের। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান আমাদের কিন্তু এবারে শেষের মুখে এসে গেছে। কাকুলি আবার কি হলো? যাই হোক, অনুষ্ঠান আমি এখানেই
আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব শিগগিরই, আবার কোনো নতুন শিল্পীকে নিয়ে আমি আবার আসবো শ্রাবণীর আড্ডাঘরে। নমস্কার, শুভরাত্রি।